আখির নাম নিয়ে চিৎকার করে কাঁদছে আদ্রিস অন্ধকার কক্ষে বসে। বারান্দা হয়ে রাতের ছাদের ছড়ানো কিছু আলো ঘরে প্রবেশ করেছে মাত্র। সেই আলোতেই আখি আর তার বিয়ের দিনের ছবি দেখে যাচ্ছে আর কাঁদছে। আজ 7 দিন হলো ঠিকমতো খায়নি সে, ঘুম নেই চোখে, জীবন নিরর্থক হয়ে আসছে তার। চারিদিকে যেন আখিকেই দেখতে পায়, কাজেও যায় না। আফসোস করে আজ নিজের হাতে নিজের গোছানো জীবন শেষ করে দিল। মোহের টানে ভালোবাসাকে তুচ্ছ করলো। আজ মোহ শেষ হয়ে গেলেও ভালোবাসাহীনা জীবন্ত লাশে পরিণত হয়েছে সে। এখন যে অন্ধকারেই বসে থেকে দিন পার করা তার কাজ, কোনো কিছুতেই মনোনিবেশ করতে সক্ষম হয় না সে আর। নিজ হাতে জীবন থেকে সরিয়েছে, তাদের কাছে ক্ষমা চাইবার সাহস জুটিয়ে উঠতে পারছে না। কান্নার সাগরে বেশে বেশে ডাকছে আখিকে, আখি, এই আখি, আসবে না ফিরে? চলে এসো না, আমি ভুল করে গেছি আখি, দয়া করে ক্ষমা করে দাও। দেখো না, আজ আমি নিঃস্ব, না খেয়ে থাকলে তোমার মতো কেউ জোর করে মুখে তুলে খাওয়ায় না আজ আর। মন খারাপ থাকলে কেউ এটা ওটা বলে আমাকে হাসানোর চেষ্টা করে না। আমি বুঝতে পারিনি, এখন যখন তোমায় অন্যের সাথে দেখলাম তখন বুঝতে পারলাম তোমার সেদিন কতটা খারাপ লেগেছে হৃদিকাকে আমার জীবনে মেনে নিতে গিয়ে। দয়া করে চলে আসো, আমি পারবো না তোমাকে অন্যের সাথে মেনে নিতে আর। আমি যে ভুল করে গেছি, ক্ষমা করে দাও আমায়। না আখি, আর নয়, তোমাকে তো আমার কাছে পিটতেই হবে। এখন তুমি আসতে না চাইলে আমাকে তো অন্য পথ অবলম্বন করতেই হবে। দিন শেষে তোমাকে আমার কাছেই থাকতে হবে আখি, দেখে নিও। আজ দুমদাম করে আখি আদ্রিতের এঙ্গেজমেন্ট সম্পন্ন হলো। সকল গেস্টরা চলে গেলে হঠাৎ সেখানে এলেন ডাক্তার সানিয়ার স্বামী রাকিব। রাকিব সোজা এসে আখির উদ্দেশ্যে বলল, ডাক্তার আখি, সানিয়া যা করেছে ভুল করেছে, আমি মানছি, তাই বলে তাকে জেলে দিয়ে দিবেন? ও তো ওর ভুলের সাজা পেয়েছে, আদ্রিকে তো ও অবশেষে পায়নি। বরং কথাটা আপনি আমাকে জানালে এ নিয়ে ওর সাথে আমার অনেক বিবাদ হয়। কিন্তু ওকে কি জেলে দেওয়াটা জরুরি ছিল? আমাদের এই নিষ্পাপ সন্তানের দিকে তাকিয়ে হয়েও ওকে ক্ষমা করে দাও প্লিজ, কেসটা তুলে নাও। দেখুন মিস্টার রাকিব, আপনার ওয়াইফের জন্য 2টা মানুষকে কতটা যন্ত্রণা ভোগ করতে হয়েছে তা আপনি কল্পনাও ভেবে কুলিয়ে উঠতে পারবেন না। এমন ধোঁকাদারির জন্য আমার আর ডাক্তার আদ্রিতের মধ্যে যে কারো প্রাণের নাশও করতে পারত, তার দায় কি আপনার স্ত্রী নিতেন? আখি ছেড়ে দেওয়ার মেয়ে না, তাই প্রমাণসহিত আপনার স্ত্রীকে জবাব দিয়েছি। তবু আপনাদের বাচ্চাদের কথা ভেবে আমি কেস তুলে নিব, কিন্তু এর আগে ওকে একটু সাজা কাটতে হবে। সবে তো কয়েকদিন হলো মাত্র, 1 মাস না হয় জেলে কাটাক, 1 মাস পর বাড়ি ফিরে আসবে, আপনি নির্দ্বিধায় থাকতে পারেন। তা বসুন। না, কাজ আছে, মলিন মুখে চলে গেল রাকিব। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো আখি? করুন ডাক্তার সাহেব। তুমি তো কাউকেই ছাড় দাও না, তবে আদ্রিসের বিরুদ্ধে কোনো স্টেপ কেন নেওনি? এমনও তো হতে পারে ওর বিরুদ্ধে এত ভয়াবহ কিছু করেছি যা কেউ জানে না। হা হা হা। কথাটা প্রথমে গম্ভীরত্ব নিয়ে বলল, অতঃপর অল্প থেমে হেসে দিল। কখনো কখনো আমার তোমাকে অনেক রহস্যময় মনে হয়। এত রহস্য খুঁজতে আসবেন না, পরে না আবার রহস্যের তলে হারাতে হয়। তোমাকে হারানোর তো একটা সুযোগ চাই সুখ পাখি, সুযোগ পেলে কখনো ছাড় দিতে চাই না, হোক না সে তোমার কোনো রহস্য অতলেই। আর যদি রহস্য খুঁজতে এসে আমায় হারাতে হয় আবার? আখির মজার চলে বলে যাওয়া কথাটা আঘাত করে গেল আদ্রিতের মনে। সাথে সাথে জাপটে ধরল তাকে, বুকের সাথে মিশিয়ে নিয়ে বলল, এমনটা বলো না কখনো সুখ পাখি, পাগল হয়ে যাব আমি খুঁজব না কখনো এমন কিছু যার বদৌলতে আমার তোমাকে হারাতে হয়। সত্যিই আপনি পাগল। কোথাও যাচ্ছি না আমি, এই তো আছি, আর সারা জীবন থাকবো আপনার হয়ে। আখিকে তার পরিবার তাদের কাছে নিয়ে এসেছেন। আখি এখন খান ম্যানশনেই থাকে। আখি রেডি হচ্ছিল, আদ্রিত হঠাৎ করে জেদ ধরল রেডি হয়ে থাকতে, ওকে নিয়ে কোথাও বেড়াতে যাবে। তখন আখি জানতে পারল আশরাফ রায়হান খান আদ্রিসের নামে কেস করার সিদ্ধান্ত নিয়েছেন। হুটহাট গেল আখি তার বাবার কাছে, বাবা, তুমি আদ্রিসের নামে কেস করতে যাচ্ছ?
হ্যাঁ, এতদিন ওর বিরুদ্ধে স্টেপ নিইনি, কারণ আমি তোর ওপর রেগেছিলাম, কিন্তু এখন তো নই। আমার মেয়ের সাথে এমন করা কেউ কখনো পার পেয়ে যেতে পারবে না। না বাবা, আমি কেস করে এত ছোট সাজা ওকে দিতে চাই না। আমি চাই ও নিজের কাজে আফসোস করুক, ফিরে পেতে চাক হারিয়ে যাওয়া সব, কিন্তু খালি হাতে ফিরে যাক। আর এমনটা হচ্ছে ও, তুমি জানো, হৃদিকাকে ছেড়ে দিয়েছে, ঘর থেকেও বের করে দিয়েছে, আর এখন নিজে সারাদিন পথভ্রষ্ট হয়ে ঘোরাফেরা করে। আর কি চাই বলো? প্লিজ তুমি এবার কেস টেস করতে যেও না। তবে তুই এত সব জানিস কি করে? ওসব তুমি না জানলেও হবে বাবা। তোমার মেয়েকে কোনো দিক থেকে কম মনে করো না তুমি। সেটা তো আমারই মেয়ে। এটা তো আমারই মেয়ে, আমার পাগলি প্রমত্ত অঙ্গনা। আসতে বলো বাবা, পরে না পুলিশ আমায় ধরতে আসে। প্রমত্ত অঙ্গনা কিন্তু মানুষের খুন করে বেড়ায়, পুরো বাংলাদেশের পুলিশ ওকে খুঁজে বেড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ, আমি কখনো কখনো ভাবি তোকে আমি আদর করে প্রমত্ত অঙ্গনা ডাকতাম, কারণ তুই সারাদিন দুষ্টুমি পাগলামি করতি, আর রেগে গেলে তো আর কথা নেই, সে কি রূপ, তাই এমনটা ডাকতাম। কিন্তু একই নামে কেউ এভাবে খুন করে বেড়াবে কে জানতো। আচ্ছা, ওসব ছাড়ো বাবা, তুমি এখন আর কোনো কেস করছো না, ঘরে বসে রিল্যাক্স করো। আখি আজ আদ্রিতের দেওয়া সেই কাতান শাড়িটা পরেছে, সাথে ম্যাচিং করে হালকা কিছু জুয়েলারি পরে চুল ছেড়ে দিয়েছে, চোখে কাজল দিয়েছে আজ গাঢ় করে, হালকা করে লিপস্টিকও দিয়ে দিল ঠোঁটে। ব্যাস, আয়নাতে নিজেকে দেখে নিজেই যেন মুগ্ধ হলো। পিছন থেকে মাইশা বলে উঠল, কিরে, ডাক্তার সাহেবকে মারার ফন্দি করছিস নাকি? এত সাজসজ্জা, বেচারা তোর রূপে মগ্ন হয়ে না প্রাণ হারায়। তোর মুখে যত সব অলক্ষণে কথা। এখন থেকে স্বামীর অমঙ্গলের ভয় দেখছি। তো হবে না কেন? স্বামী পরে হলেও আগে উনি আমার ভালোবাসা, আর আমি কখনো চাই না ওনার সাথে বাজে কিছু হোক। তা আমার কথায় লাগলো তো, দেখলি? কি কথা? এই তো বলেছিলাম না, একদিন এই পরিবার তোকে আবারও মেনে নিবে। আমিও জানতাম আমার বাবা, মাম্মা, আমার পরিবার কখনো আমাকে মন থেকে মুছে ফেলতে পারবে না, আর তোর দেওয়া আশ্বাসটা থেকেই তো শক্তি পেতাম। মাইশার দেওয়া আশ্বাস মানে? আহিলের হঠাৎ সেখানে উপস্থিত হয়ে ব্রু উঁচিয়ে সন্দেহজনক দৃষ্টিতে বলা কথাটায় হক চকিয়ে উঠল মাইশা, আখি দুজনেই। সাথে সাথে দুজনে জিহ্বায় কামড় দিয়ে দিল। এবার আহিলের কাছে পরিষ্কার হলো সবটা। বুঝতে পেরেছি, আমাদের দ্বন্দ্ব থাকলেও বান্ধবী দুজনের আলাপচারিতা বজায় ছিল। আর ওই বদের হাড্ডি মাইশা এতদিন আমার সাথে মিথ্যা বলছিল যে আখির সাথে ওর কোনো যোগাযোগ নেই। তো কি হয়েছে? তোরা বাপ ছেলে যার তার সাথে ঝগড়া করবি, আর তোদের হয়ে সবাই মারামারিতে এগিয়ে যাবে নাকি? হ্যাঁ, আমাদের যোগাযোগ ছিল, এমনকি আমরা দেখাও করতাম প্রায়। আর এই যে বাপ হতে চলেছিস, তা সবার আগে আমি কনফার্ম করেছি। অবাক হয়ে আহিল মাইশার দিকে তাকালে মাইশা দাঁত কেলানো একটা হাসি দিয়ে দেয়। হয়েছে, এখন গোয়েন্দাগিরি ছেড়ে রাস্তা থেকে সরত, আমায় এখন যেতে হবে, আমার দেরি হচ্ছে। হ্যাঁ, তোর মহারাজা সেই কখন থেকে এসে বসে আছেন। ওকে, তবে যাই। সর। গাড়িতে বসে আছে আখি। আদ্রিত ড্রাইভ করছে আর বারবার আখির দিকে তাকাচ্ছে। এই যে মিস্টার, হয়তো ড্রাইভ করুন, নয়তো গাড়ি আটকিয়ে আমাকে দেখুন, কারণ আপনি যা শুরু করেছেন একটা দুর্ঘটনা তো ঘটিয়েই ছাড়বেন। দুর্ঘটনা তো তুমি ঘটিয়েছো সুখ পাখি, এমন রূপে আমার সামনে এসে। কালো শাড়িতে তোমার এই মোহনীয় রূপ কতটা যে হৃদয়কারা, তা তোমাকে বুঝিয়ে তোলার সক্ষমতা এই অদমিন নেই। শুধু বলবো, আজ আখিদয় বাধা মানবে না, দেখে যাবে তোমাকে অপলকে। দেখুন, নজর লাগবে আমার, চোখ সরিয়ে রাখুন। তোমাতে নজর লাগানোর অধিকারটুকু তো আমারই, কেন তার সুযোগ যেতে দিই? আপনার গায়ে আমেরিকার বাতাস লেগেছে, নয়তো নিরামিষ ডাক্তার হঠাৎ এত রোমান্টিক কেমনে হয়? তাই এখন মনোযোগ সামনে দিলে খুশি হব জনাব, আমাকে দেখার জন্য পুরো জীবন পাবেন।
আখি আদ্রিতের গালে হাত দিয়ে চেহারা সামনের দিকটাই করলো। আদ্রিতা আলতো হেসে ড্রাইভ করতে শুরু করলো। আখিও হেসে বলল, এবার তা যাচ্ছি কোথায় বললেন না? গেলে দেখতে পাবে। সারপ্রাইজ কাউকে বলে দেয় নাকি? রিদিকা হুডি পরে মাস্কটাও পরে নিল। একদম তৈরি সে। আর ছাড় দিবে না আদ্রিসকে। সেই ভাবনা গেল আদ্রিসের বাড়ির দিকে। তবে তখন আদ্রিসকে গাড়ি নিয়ে কোথায় বেরোতে দেখলো। রিদিকা হুডি আর মাস্কটা খুলে এবার সাধারণ মানুষ রূপে একটা সিএনজিতে উঠল। আদ্রিসের গাড়ির পিছু করতে করতে শুরু করলো। রিদিকা হুডি তা হাত মোজা আর মাস্ক মনে করে নিজের সাথে করে আনা ব্যাগে নিয়ে এসেছে। শরীর অনেক দুর্বল হয়ে গেছে তার। সামনের দাঁত সহিত প্রায় সব চুল উঠে গেছে। আদ্রিস আদ্রিতের পিছন লোক লাগিয়েছিল। জানতে পেরেছে আদ্রিত আখিকে নিয়ে বর্তমানে এক জায়গায় যাচ্ছে। সেখানটার ঠিকানাও আদ্রিস জানতে সক্ষম হয়েছে। বর্তমানে সেই উদ্দেশ্যে বেরিয়েছে। আর যাই হয়ে যাক, আদ্রিস আখিকে ছিনিয়ে নিয়ে আসবে আদ্রিতের কাছ থেকে মন স্থির করে নিয়েছে। এদিকটায় আদ্রিত আখিকে নিয়ে সুন্দর সে গন্তব্যের দিকে এগোচ্ছে। আচ্ছা আখি, রিদিকের বিরুদ্ধে কোনো স্টেপ নিলে না যে? তুমি আমায় সেদিন ইন্সপেক্টর জিসানকে কিছু বলতে দিলে না। আমার তোমাকে নিয়ে ভয় হচ্ছে রিদিকা তোমাকে না কিছু করে বসে। আর আমার যতটুকু মনে হয় রিদিকাই প্রমত্ত অঙ্গনা। রিদিকাই প্রমত্ত অঙ্গনা আমি শিওর, কিন্তু তার কোনো প্রমাণ নেই আমাদের কাছে। আমি গতকাল ইন্সপেক্টর জিসানকে রিদিকা সম্পর্কে সব কিছু জানিয়েছি। আমিনুল আর নীলিমাকে এসে জের ধরে ইন্সপেক্টর জিসান রিদিকার পরিবারের খোঁজে ওদের ঢাকায় থাকার স্থানে পৌঁছাতে পারলেও বরিশালে ওরা কোথায় থাকেন তা খুঁজে বের করতে পারেননি। অতঃপর আমি সব কিছু জানালে উনি শিওর খবর পেতে বরিশাল যান রিদিকার বাড়িতে। আসলে ওনারা বেশি বিভ্রান্তিতে ছিলেন, কারণ রিদিকা আমিনুলের সাথে যশোরে তাহমিনা নামে ছিল। তার কারণ ছিল আমিনুল রিদিকাকে নিয়ে সেখানে থাকতো, সে খবর যাতে পরিচিত কেউ না পায় তা বুঝতে পারে, তাই ছদ্মনামে থাকছিল। তাছাড়া ওর পরিবার আর বেশ আত্মীয় স্বজন ওকে হৃদু নামেই ডাকতো, তাই আমিনুলের পরিবারের কাছ থেকে ওর পুরো নাম জানতে পারেনি ইন্সপেক্টর জিসান। এই রিদিকা সত্যি ভাবনার বাইরে। আদ্রিসের কপাল বলতে হবে। হা হা, কি ফেলে কি আনলো। এত খুশি হবেন না। আপনি কি জানেন আপনি নিজের কপালে কি জুটিয়েছেন? হয়তোবা রিদিকা থেকেও ভয়ঙ্কর কেউ আমি। তুমি যতই ভয়ঙ্কর হও না কেন, ভালোদের জন্য সবসময় কল্যাণকর। আর আমার জন্য তো আমার জীবন। সব কিছুতে রোমান্টিক ডায়লগ এনে ঢুকানো মিস হয় না। সাথে এত সুন্দরী রমণী থাকলে যে কেউ রোমান্টিক হতে বাধ্য হবে। দেখো না, আমি তোমার প্রেমে আস্ত দেড়শ থেকে গাজরে পরিণত হয়ে গেছি। আপনিও না? হা হা। যাক, নিরামিষতা অল্প কেটেছে আপনার। কমপক্ষে হাসাতে তো পারেন এখন আমায়। মুক্ত জড়ানো সে হাসি দেখার জন্য তো আমি জোকার হতেও রাজি। হয়েছে হয়েছে, আর কিছু হতে হবে না। ড্রাইভিংয়ে মনোযোগ দিলেই হবে। বর্তমানে আখিকে নিয়ে আদ্রিত পৌঁছালো বেশ বড় একটা সুইমিং পুল প্রান্তে। সুইমিং পুলের পানিতে ভাসমান অজস্র ফুল। মধ্যখানে ফুল দিয়ে বড় একটা হার্ট বানানো, আর তার মধ্যে লেখা ধৃতখী। ফুলের চারপাশে অজস্র বেলুন ও ফুল, সাথে মোমবাতিও শোভা পেয়েছে। আখি এবার বেশ উৎসুক হয়ে জানতে চাইল, এই ধৃতখী এর মানে কি? আদ্রিত আখি, ধৃতখী, সুন্দর না? অদ্ভুত, একদম আপনার মতো। কথাটা বলেই আখি মোহিত দৃষ্টিতে তাকালো আদ্রিতের দিকে। কালো শার্টটা একদম তার গায়ের মাপ অনুযায়ী, যা লিপটে আছে গা বরাবর। হাতের শক্ত পেশিগুলো জানান দিচ্ছে শার্টের ভিতর থেকেই গালের সেই খোসা দাড়ি, সাথে তৃপ্তির সেই হাসি খানা, কপালে এসে লিপটে পড়া চুল, সব কিছুই আজ যেন আখিকে আবারও আরেক দফা আদ্রিতের প্রেমে ফেলছে। সেই 6 বছর আগে আখি ঠিক এভাবেই তো এই সুদর্শন পুরুষের প্রেমে পড়েছিল। আদ্রিতের সব দিক আখিকে তার প্রতি যেন টানত খুব করে। হঠাৎ আখির ধ্যানে বিঘ্ন ঘটালো আদ্রিত। এই যে ডাক্তার সাহেবা, কি এমন দেখছেন? দেখছি কেউ কিভাবে এতটা নিখুঁত ভালোবাসতে পারে। কেন সেদিন সানিয়া আর আদ্রিসের
দোকায় পড়লাম। জীবনে 6টা বছর আপনার মতো মানুষের সান্নিধ্য হারালাম। পিছনে ফিরে তাকিও না সুখ। হারিয়ে ফিরে পাওয়ার অনুভূতিটাও যে আলাদা এক ভালো লাগার শিহরণ তৈরি করে মনে। আসি তো, আজ থাকবো সারা জীবন, কথা দিলাম। তা চলো তোমাকে কিছু দেখায়। অতঃপর আদ্রিতা আখিকে নিয়ে ফুলের অন্য এক প্রান্তের দিকে গেল। সেখানেও লাল গোলাপের পাপড়িতে বড় একটা হাট বানানো। আদ্রিত সেই হাটের মধ্যেখানে আখিকে নিয়ে দাঁড় করালো। তারপর হুট করে তার সামনে হাঁটু গেড়ে বসলো। হাতে আদ্রিতের লাল তাজা গোলাপ। প্রেমময় স্বর ফুটিয়ে বলতে লাগলো, আংটি তো আগেই পরিয়ে দিয়েছি সুখ, তবে মনের কথা সোজা ভাষায় আজও প্রকাশ করতে পারিনি। ভাবতে পারো লাল গোলাপের আশ্রয়ে এই অদমের ভালোবাসা প্রকাশের একটা ছোট্ট এক প্রচেষ্টা মাত্র। তুমি আমার কাছে এই লাল গোলাপের মতোই সুখ, যাকে পেতে আগে তার কাটার বিষাদ গায়ে মাখতে হয়েছে, তবে অবশেষে তার সান্নিধ্য পেয়েছি। আমার জীবনে শুধু একটাই ছাওয়া সুখ, যে ছাওয়াটা শুধু তুমি, পাওয়াটাও তুমি হবে। অটল বিশ্বাস যে আছে আমার আল্লাহ তাআলার প্রতি। ভালোবাসি বড্ড তোমায়, হারিয়ে গেলে নিজেকেই হারিয়ে যাব। বলো না ভালোবাসো আমায়ও। ভালোবাসি আমার ডাক্তার সাহেবকে। সত্যিই বাসো তো? ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আখির তিনবার বলে দিয়ে ওঠা স্বীকারোক্তিতে আদ্রিতের খুশিতে দ্বিগুণ আমেজ যোগ হলো। উঠে দাঁড়িয়ে আখিকে জড়িয়ে নিল নিজের বুকের সাথে। আখিও জড়িয়ে ধরল আদ্রিতকে। কিছুক্ষণ পর আখি বেশ লজ্জা নিয়ে আদ্রিতকে ছাড়িয়ে নিল নিজের কাছ থেকে। অতঃপর লজ্জা মিশ্রিত হাসিতে তাকে পাশ কাটিয়ে চারপাশ ভালো করে দেখতে লাগলো। চারিদিকে ফুল আর বেলুনের ছড়াছড়ি। কিছু কিছু জায়গা পরেই লেখা, ভালোবাসি সুখ পাখি, ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ হিটলার, ধৃতর্ষী, ভালোবাসি সুখ, আরও না জানি কত কি, যা ফ্লোর থেকে নিয়ে আশেপাশে দেয়ালগুলোতেও শোভা পেয়েছে। আখি একটা মোমবাতির পাশে দাঁড়িয়ে তার পাশের ফুলের পাপড়িতে লেখা ধৃতর্ষী শব্দটা বিমোহিত হয়ে দেখছিল। ঠিক তখন আদ্রিত পিছন থেকে তার গলায় একটা ডায়মন্ডের নেকলেস পরিয়ে দেয়। অতঃপর আখিকে সেখানেই রাখা ফুলে সজ্জিত একটা আয়নার সামনে নিয়ে যায়। তার পিছনে দাঁড়িয়ে তাকে জিজ্ঞেস করে, পছন্দ হয়েছে? কিন্তু আমার কাছে সব কিছুর থেকে বেশি পছন্দের আপনি। আদ্রিত হালতে হেসে এবার একটা লাল গোলাপ আখির কানে গুজে দিয়ে গাইতে শুরু করে, বকুলের মালা শুকাবে, রেখে দিব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছনাকো আমারই স্মৃতি, আমি মিনতি করে গেলাম। আদ্রিত আখির হাত ধরে তাকে নিয়ে গিয়ে ফুলের পাশটায় বসালো। তার হাত ধরে থাকা অবস্থায় তার পাশে বসলো। এদিকে গানটা গাইতে থাকলো, এই মন তোমাকে দিলাম, এই ফ্রেম তোমাকে দিলাম। এবার আখিও গাইল, তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই ফ্রেম তোমাকে দিলাম। তুমি চোখের আড়াল হও, কাছে কিবা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম। দুজন একে অপরের দিকে তাকিয়ে গানটি গেয়ে গেল, যাতে ব্যক্ত করলো দুজন দুজনাকে নিজেদের মনের প্রেমময় ভাব। গান শেষে বেশ লজ্জায় পড়ল দুজনেই। একে অপর থেকে চোখ সরিয়ে নিল। ফুলের পানিতে পা ভিজিয়ে রেখেছে দুজনেই। বেশ কিছুক্ষণ নীরবতা পালনের পর আখি আদ্রিতের কাঁধে মাথা রেখে ছাদের প্রতি দৃষ্টি স্থির করল। আদ্রিত আখির হাত নিজের হাতে নিয়ে নিজেও ছাদের প্রতি মনোনিবেশ করল। আজকের পূর্ণ চাঁদ আখি আদ্রিতের জীবনের পূর্ণতার আভাস যেন দিয়ে যাচ্ছে। ভালোবাসি সুখ, আমি ভালোবাসি আমার ডাক্তার সাহেবকে। যখনই পিছন থেকে আদ্রিসের জাজালো স্বর কানে এলো, দুজনের আদ্রিস আখি বলে চেঁচিয়ে উঠেছে। আদ্রিত আখি কিছু না বুঝে হতভম্ব হয়ে উঠে দাঁড়ালে আদ্রিস আর তাদের ভাবার কোনো পথ না দিয়ে সোজা আদ্রিতের মুখে কিছু স্প্রে করলে আদ্রিত জ্ঞান হারিয়ে পড়ে গেল। সাথে সাথে আদ্রিস সে সুযোগে একটা ধারালো ছুরি দিয়ে আদ্রিতের উপর ঝাঁপিয়ে পড়তে নিলে আখি তার
তাকে এক ধাক্কাতে বেশ দূরে ছিটকে ফেলে। তোমার সাহস হলো কি করে আদ্রিস, আমার ডাক্তার আদ্রির উপর এভাবে অ্যাটাক করার? ওনার সাথে শক্তিতে ফিরে ওঠার সক্ষমতা তো নেই তোমার, তাই ওনাকে অজ্ঞান করেছ, তাই না? তবে ভেবো না আমি বেঁচে থাকতে ওনার কিছু হতে দেব না। আখি, তুমি এমনটা করো না আখি। কেন আদ্রিতের প্রতি দরদ দেখাচ্ছ? তুমি তো শুধু আমার আখি, তুমি আমার সাথে চলো। আমি আদ্রিতকে কিছুই করব না। লজ্জা করলো না তোমার এই নোংরা মনে আবার আমাকে ফিরিয়ে নেওয়ার কথা ভাবতে? অন্য নারীর শরীরে মন ভরে গেছে তো এখন এসেছো আবার আমার কাছে? আখি, ক্ষমা করে দাও প্লিজ ফুলপরি, আর কখনো এমন হবে না। চলো না আমার সাথে প্লিজ। আদ্রিস কেমন জানি অস্বাভাবিক আচরণ করছে, যেন মানসিক ভারসাম্যহীন কেউ। আখি এবার বেশ তাচ্ছিল্য সহিত বলল, এই পাগলামি তোমার ততদিন ঠিক ছিল যতদিন তুমি এক আমিতা আবদ্ধ ছিলে আদ্রিস। তোমার এসব এখন দেখতে আমার ঢং আর ন্যাকামো ছাড়া কিছুই মনে হচ্ছে না। প্লিজ তুমি চলে যাও। আমি তোমাকে না নিয়ে যাব না। এই বলে আখির হাত ধরে তাকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করার উদ্দেশ্যে হাত বাড়ালে তখনই তার মাথায় প্রচণ্ড জোরে একটা আঘাত করে পিছন থেকে কেউ একজন। সাথে সাথে আদ্রিস জ্ঞান হারিয়ে লুটে পড়ে। আখি ঠিক সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হুডিয়ালা মাস্ক পরিহিত কাউকে। বুঝতে তার বাকি নেই কে সেই জন। হুডিয়ালা জন এবার ছুরি আদ্রিসের উপর প্রহার করতে নিলে আখি তাকে এক ঘুষিতে বেশ দূরে ফেলে দেয়। তেড়ে গিয়ে এক টান দিয়ে তার মুখের মাস্ক খুলে ফেলে। চুলের মতো তাকিয়ে থাকি হৃদিকা তার দিকে। এবার আখি তাচ্ছিল্য হেসে বলল, আমি জানতাম হৃদিকা, তুই নকল প্রমত্তঙ্গনা, যে নিজের স্বার্থের গায়ে আঘাত দেওয়া লোকদের খুন করে বেড়ায়, যাকে বলো বৌদ্ধ উন্মাদ। হা হা হা, আমি পাগল, আমি প্রমত্তঙ্গনা, আমি সবার খুন করেছি। ওই শিউলি, আব্দুল, মিশু, আমিরুল, নীলিমা, কলি, লিজান, ইয়াসমিন, সবার খুন আমি করেছি। আর এখন তোকেও মারবো, তারপর আদ্রিসকে মারবো। আমি সবাইকে মেরে ফেলবো যারা আমার পথের কাটা হবে। তার মানে তুই সবাইকে মেরেছিস? কিন্তু কেন হৃদিকা? বুঝলাম তুই শিউলিকে মেরেছিস কারণ ও তোর আর আব্দুলের পথের কাঠা ছিল, কিন্তু আব্দুলকে কেন মারলি? মিশু, আমিরুল, কলি, মিজান, তাদের সাথে তোর কিসের শত্রুতা ছিল? এদের কেন মারলি তুই? আর প্রমত্তঙ্গনা নামে কেন মারছিস সবাইকে? হ্যাঁ, আমি মেরেছি ওদের। যারা আমার হতে পারে না তারা অন্য কারো কেন হবে? আব্দুল, ওকে আমি ভালোবেসেছিলাম। আমায় বলেছিল আমি শিউলি থেকেও বেশি সুন্দরী, আমাকে দেখলে ও চোখ ফেরাতে পারে না, ও আমার জন্য শিউলিকে ছেড়ে দিবে। এই বলে রাতের পর রাত কাটিয়েছে আমার সাথে, কিন্তু পরে কি করলো? ধরা পড়ার পর আমাকে অগ্রাহ্য করে এই শিউলির জন্য উতলা হয়ে পড়ে, আমাকে এক মুহূর্তে ভুলে যায়। আমার পরিবারও আমার বিরুদ্ধে চলে গিয়ে ওই শিউলির প্রতি দরদ দেখাচ্ছিল। আমার সন্তান মেরে দিয়েছিল ওরা, তাই সেদিন ওই শিউলিকে মেরে ফেলি। সারা পরিবারকেও সেদিন মেরে ফেলতাম, কিন্তু ওরা আমায় ধরে মানসিক হাসপাতালে দিয়ে আসে। ওখানে আমাকে বন্দি করে নেওয়া হয়। না জানি কত ধরনের ট্রিটমেন্ট করতে আমার উপর, ওষুধ আর পাগলদের চেঁচামেচি সব কিছু আমাকে আরও বিরক্ত করে তুলত। রোজ ওখান থেকে বেরিয়ে আসার সহস্র রকম চেষ্টা করতাম, কিন্তু পারতাম না। জানতাম আমি স্বাভাবিক আচরণ করলে আমাকে ছেড়ে দেওয়া হবে, আর আমি তাই করলাম। আমি এমনটা দেখালাম যে আমি একদম ভালো হয়ে গেছি। একটা মশা মারারও মনোভাব আমার মধ্যে আর নেই। আর দেখ না, তা কাজ করে গেল। ওই পাগলের ডাক্তারেরা আমি শুধরে গেছি ভেবে আমায় ছেড়ে দিল। আমি বেরিয়ে এলাম। বাবা মা আমায় অনেক আদর করে ঘরে তুলে নিল। আমি তাদের কাউকে মারিনি, কারণ ওদের মারলে সরাসরি আমি পাসতাম। তাছাড়া ওদের মারলে আমার থাকা খাওয়ার ব্যবস্থা কেমনে হতো? ওদের বাঁচিয়ে রাখি আমি আমার স্বার্থে, কিন্তু আব্দুলকে মেরে দিই। তারপর কিছুই ভালো লাগতো না। তোর কাছে এলে তোর দামি কাপড় চোপড় পেতাম, তোর দামি গাড়িতে চড়তে পারতাম, ভালো খাবার খেতে পারতাম। তাই ছোটবেলা থেকেই তোর পাশে পাশে থাকার চেষ্টা করে যেতাম আমি। কিন্তু ওই আমার বুড়ো বাপ তা হতে দিত না। তখন আব্দুলের খুনের তদন্ত চলছিল, তাই নিজেকে বাঁচাতে আমার বুড়ো বাপের সাথে ঢাকা চলে আসি।
এখানে আসার পর হঠাৎ একদিন আমিনুলের সাথে দেখা হয় একটা কাজের সন্ধানে গেলে। বাবাকে বলেছিলাম কাজ করব বলে টাকা এসেছে, তাই কাজের সন্ধানে গিয়ে বাবার বিশ্বাস জয় করতে চেয়েছিলাম। ওখান থেকেই আমিনুলের সাথে পরিচয় হয়, আর ওর ঠিকানা পাই আমি। ওকে পছন্দ হয় আমার। জানতে পারি ও আমার আত্মীয় নীলিমারই স্বামী। তাই অনেক করে একটা জব তাদের বাড়ির পাশের এনজিওতে নেই। নীলিমা বোকা ছিল। আমি এনজিওতে যাওয়া আসার সমস্যার কথা বললে বলল কয়েকদিন ওর ওখানে থেকে যেতে, আর পরে স্যালারি পেলে বাসা ভাড়া করে চলে যেতে। আমার কাজ হয়ে গেল। আমি ঢুকে পড়লাম নীলিমার ঘরে। অতঃপর আমিনুলকে আমার রূপের জালে পাশালাম। আমিনুল আমাকে পেতে চাইলে আমি ওকে বিয়ের কথা বললাম, কারণ আব্দুল আমার সাথে যা করেছে আমি তা আবারও চাইনি আমার সাথে হোক। আমিনুল মেনে গেল, কিন্তু নীলিমা সবটা জেনে গেল। আমাকে ঘর থেকে বের করে দিল নীলিমা। কিন্তু আমিনুল পাগল হলো আমার জন্য। লুকিয়ে বিয়ে করে যশোরে চলে গেল আমাকে নিয়ে। আমরা অনেক সুখে ছিলাম সেখানে। আমার নাম পরিবর্তন করায় আরও নির্দ্বিধায় যাচ্ছিল দিন, কিন্তু মিশু বড্ড পেরেশান করত। আমিনুল যখন তখন ওর কাছে চলে যেত। আমিনুলের ভালোবাসা ও সময়ে আমার ভাগটা দিতে চেয়েছিল মিশু, তাই ওকে মেরে দিয়েছি। আর তার লাশের পাশে নাম লিখে দিয়েছি প্রমোদ তঙ্গনার। কারণ এমনি খুন করলে পুলিশ তদন্ত করে আমি অবধি পৌঁছে যেত, কিন্তু প্রমোদ তঙ্গনার সর্বকালের সফল খুনি ছিল, যে কখনো কোনো প্রমাণ ছেড়ে যায় না, বরং পুলিশকে চ্যালেঞ্জ করে লাশের পাশে তার নাম ছেড়ে যেত। অনেক আগ থেকে তার বিষয়ে শুনতাম, নিউজ থেকে তার বিষয়ে যা যা শুনেছি সব কিছু আয়ত্ত করেছিলাম আমি। আর তার মতোই খুন করে তার নামে চাপিয়ে দেই মিশুর খুন। তারপর শান্তিতে থাকছিলাম, কিন্তু সমস্যা হলো নীলিমাকে নিয়ে। ওখানে চলে এসে শৃঙ্খলিত করে আমাকে ভাজে বানাতে চায় সবার কাছে। তারপর নীলিমা কেস করলে আমি যখন আমিনুলকে বলি নীলিমাকে ছেড়ে দিতে, তখন আমিনুল তা করা থেকে মানা করে দেয়, কারণ ওর ভাগের পুরো সম্পত্তি ওর বাবা মা নীলিমাকে দিয়ে দিয়েছিলেন। তাইও তাকে ছাড়তে চায়নি, বরং তার কাছে ফিরে গিয়ে সব কিছু ঠিক করে নিতে চাইছিল। আমার কথা যেন আমিনুল তখন ভাবাই বন্ধ করে দিয়েছিল। ওর কাছেও আমি পুরাতন হয়ে গেছিলাম, তাই ওকেও মেরে ফেলি। তারপর নীলিমাকে মারি, আর দোষ দেই আবারও প্রমোদ তঙ্গনা নামের। অতঃপর বরিশালে এসে পাই আজিজকে। ওকেও ভালো লাগে, কিন্তু পরিবারে জানাই না ওর কথা। বাবা জানলে আজিজকে আমার বিষয়ে সব বলে দিত। তার সুযোগ বুঝে একদিন পালিয়ে আসি তার সাথে। বাবাও ঢাকায় ছিল না। তোর সাথেও যোগাযোগ রাখতে পারতাম, ভালো কাটছিল আমার দিনগুলো। কিন্তু এই আজিজ বেশ করে ঘরের বাইরে মানুষের সাথে বন্ধুত্ব করতে ভালোবাসতো, যা আমার পছন্দ ছিল না। তুই আমার আসিস, আমার থাক, কেন অন্যদের সাথে কথাও বলবি? ওর আবার বেস্ট ফ্রেন্ড ইয়াসমিন ছাড়া হতো না, তাই ইয়াসমিনকে রাস্তা থেকে সরিয়ে ফেলি। কিন্তু ওর মৃত্যুতে শোকাহত হয় আজিজ, যা আমি মেনে নিই না। ও শুধু আমার ছিল, তবে অন্যর কথা কেন ভাববে? তখন জানতে পারি আমি প্রেগনেন্ট, কিন্তু ওর বাচ্চা আমি রাখতে চাইনি সেখানে। ওকেই মারার ধান্দা করছিলাম, তাই নিজে বাঁচতে ওকে সবার নজরে খারাপ করি, এমনকি তোর নজরেও। তারপর সুযোগ বুঝে নিজেকে আঘাত করে তোকে ডাকি, ওকে ফাঁসিয়ে দে। তুই ওকে জেলে দিয়ে দিস, যাতে ওকে প্রাণে মারতে পারি না আমি। তারপর তোর বাড়িতে আসি। আদৃশে তোর জন্য পাগলামি, তোর প্রতি আমায় পাগল করেছিল। এমন প্রেমিক পুরুষ প্রায় কজন। তুই ছোটবেলা থেকে সব সুখ, সব আভিজাত্য পেয়ে এসেছিলি। তোর জীবনে কখনো কিছুর কমতি ছিল না। যেমন ভালো পরিবার পেয়েছিলি, তেমনই পাগলের মতো ভালোবাসা প্রেমিক স্বামী। আমার হিংসে হতো বড্ড। লুকিয়ে লুকিয়ে তোদের কার্যকলাপ দেখতাম। তোর জায়গায় নিজেকে দেখার খুব ইচ্ছে হতো আমার। তারপর নিজের রূপের জাদু চালাতে শুরু করে আদৃশের উপর। প্রথম ও আমার দিকে নজর দেয় না। ও তোর অন্ধ প্রেমিক ছিল, কিন্তু আমিও হার মানিনি। ওর সামনে এভাবে আসতাম যে অবশেষে ও আমার দিকে তাকাতে বাধ্য হলো। আমি ওর সামনে খুব নম্রভদ্র সাজার অভিনয় করতাম। একদিন তুই হাসপাতালে ছিলি, তখন তোর রুমে ঢুকে বসেছিলাম আমি। যখন বুঝতে পারলাম আদৃশ আসছে, তখন টান দিয়ে শাড়ির খুলে নিলাম শরীর থেকে। পেটিকোট আর ব্লাউজ পরা অবস্থায় পিছন মুড়ে দাঁড়িয়ে এমন ভাব করছিলাম যেন আমি তখন শাড়িটা পরছিলাম। ও তখন তুই মনে করে আঁখি বলে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরছিল।
ওর স্পর্শ পাগল করে তুলেছিল আমাকে, কিন্তু ও আমাকে সেখানে দেখে বাকরুদ্ধ হয়ে যায়। আমার শরীরে তখন লোলুপ দৃষ্টিও যায়, তার আন্দাজ করতে পারি আমি, কিন্তু ও নিজেকে সংযত করে চলে যায়। সেদিনের পর থেকে আমি বুঝতে পারি ও আমার প্রতি দুর্বল হয়ে গেছে। একদিন ও আমাকে বিয়ের জন্য প্রস্তাব দিয়ে বসে। তখন আমি ন্যাকা সেজে তোর কথা বলে মানা করে দিতে চাইলে ও বলে ও সব সামলে নেবে। তারপর আর কি, তোর উপর আমাকে নিয়ে আসে। কিন্তু সব কিছুর পরে ওকে পেয়ে গেলেও ওর মনে তোর জায়গাটা নিতে পারিনি আমি। ওর মন থেকে তোকে ভুলিয়ে দেওয়ার সব রকম প্রচেষ্টা করতে থাকি। তখন মধ্যে থেকে কলি হয়ে উড়ে এসে জোরে বসতে চেয়েছিল, অসহ্যকর, তাই ওকেও মেরে দেই। আদ্রি শুধুই আমার, ওর ভাগ আমি কাউকে দিতে চাইনি। তারপর তোকে মারতে চাই, কিন্তু তুই যথেষ্ট শক্তিশালী ও চালাক। এছাড়াও তোর আশেপাশে সবসময় গার্ড থাকতো, তাই তোকে মারা সহজ ছিল না আমার জন্য। তোকে আমি ভিতর থেকে দুর্বল করতে চেয়েছিলাম, তোর সম্মান ধুলোয় মিশাতে চেয়েছিলাম। তাই তোদের ডিভোর্সের বিষয়টা আমি রিপোর্টার লিজানকে দিয়ে ফাঁস করাই, যার পরিবর্তে তাকেও টাকা দিই। কিন্তু আমার কাজ হয়ে যাওয়ার পর আমি ওকে মেরে ফেলি, কারণ আমি কোনো প্রমাণ বা সাক্ষী রাখতে চাইনি আমার বিরুদ্ধে। তুই ওকেও মারতে হয় আমায়। অতঃপর আদৃশের পরিবারকে দূর করে দেই আমি ওর কাছ থেকে। আদৃশের সময় একান্ত নিজের ভাগ জমানোর জন্য রিয়াদকেও মারতে যায়, কিন্তু তার আগে তাকে মেরে ফেলে আসল প্রমত্তঙ্গনা। কিন্তু এসব কিছু করার পরও আমি আদৃশকে পেতে পারি না। না জানি তুই কি জাদু করে রেখেছিস ওকে, মরে গেলেও তোর নাম ভুলবে না। সারা রাত কাটাতো আমার সাথে, কিন্তু ঘুমের ঘরে নাম নিত তোর, যার শরীরে আমি রাজ করতে পারলেও মন তোর বসেছিল, যা আমি মানতে পারবো না কখনো। তাই ওকেও মারবো ভেবে নিয়েছি, কিন্তু আজ তার আগে তুই মরবি। সেদিন রাতে আমার হাত থেকে বেঁচে গেলেও আজ বাঁচবি না। অতঃপর হৃদিকা উঠে এসে ছুরি দিয়ে আখির উপর প্রহার করতে নিলে আখি এক হাতে তাকে সজোরে আরেকটা ঘুষি দেয়, যাতে সে আবারও ছিটকে পড়ে। আখির অন্য হাতে ফোন ছিল, যাতে রেকর্ডার ও অনেক আগেই অন করেছিল হৃদিকার অগোচরে। তার জটফট বন্ধ করে ছুটে গেল নিজের ব্যাগের কাছে। ফোনটা হাতে নিয়ে না জানি কী সব টাইপিং করলো তাড়াতাড়ি। তারপর ফোন ব্যাগে রেখে ব্যাগ থেকে একটা ইঞ্জেকশন আর ওষুধ বের করলো আখি। ওষুধটা ভেঙে ইঞ্জেকশন ভরে নিল। তখন হৃদিকা আখির পিছন থেকে এসে ওর উপর আবার প্রহার করতে নিলে আখি সরে দাঁড়ালো, আর হৃদিকা মুখ থুবড়ে পড়ল। আখির সাথে সাথে ছুটে গিয়ে হৃদিকার ঘাড় বরাবর ইঞ্জেকশনটা পুশ করে দিল। তারপর সজোরে হেসে উঠল, হকচকিয়ে বলল, হৃদিকা, তুই আমাকে কি ফুস করলি আখি? নতুন কিছু হৃদিকা, পুরাতনগুলোও কম লাগছিল আমার কাছে তোর জন্য, তাই নতুন কিছু দিলাম। ভালোই লাগছে তোকে বিনা চুল আর দাঁতে দেখতে। কত ভালো লাগবে তাই না, যখন নিজের দুরবস্থা সইতে পারবি না কাউকে কইতে। হা হা, কি বলতে চাইছিস আখি তুই? বোকা হৃদিকা, এখনো বুঝতে পারিসনি আমি কে? কে কে তুই? আমি অপরাধীদের নাশ, প্রমত্তঙ্গনা। পাজলামো করিস না আখি। প্রমত্তঙ্গনা 13 বছর আগ থেকে খুন করছে, আর তখন তুই আর আমি দুজনেই 12 বছরের কিশোরী ছিলাম। হ্যাঁ, কিশোরী ছিলাম, তবে বাচ্চা না। এত সময় তো তোর দুর্দান্ততা শুনালি, এখন না হয় আমারটা শুন, যা কখনো কেউ না শুনেছে আর হয়তো কেউ না শুনবে। তুই না হয় সে ভাগ্যবান হয়ে গেলি। তবে শোন, আমি সে প্রমত্তঙ্গনা, যাকে সারা বাংলাদেশের পুলিশ খুঁজে বেড়াচ্ছে। গত 13 বছরে 48টা থানার 48 জন ইন্সপেক্টরের হাতে প্রমত্তঙ্গনা কেস গেছে, কিন্তু সবাই অসফল হয়েছে এবং কেস ছেড়ে দিয়েছে। প্রমত্তঙ্গনাই হয়তো প্রথম কোনো কেস যেটা একসাথে বিভিন্ন থানার দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু কিভাবে, কিসের অভাবে তুই মানুষের খুন করে বেড়াচ্ছিস? তুই তো সবার সাহায্য করিস, মানুষের ভালো চাস। আমি যতটুকু জানি, নিঃস্বার্থে তুই কখনো কারো খুন করতে পারিস না। তবে কেন এত খুন করছিস? দেশের স্বার্থে, এতে বসবাস করা সকল অবহেলার স্বার্থে, এই সকল পীড়িতদের স্বার্থে, যারা টাকা আর ক্ষমতার অভাবে সঠিক বিচার পায় না।
আমি কখনো জানতাম অসহায়ত্ব কাকে বলে, ফিরে কি হয়। আমার বয়স তখন 12। বরাবরই আমার বুদ্ধিমত্তা অনেক ভালো ছিল। আমাকে স্পেশাল চাইল্ড ট্যাগ দেওয়া হয়েছিল স্কুল থেকে, কারণ এমন বুদ্ধি আর যোগ্যতা সম্পন্ন লোক পৃথিবীতে খুবই বিরল। আমার বয়সের বাচ্চারা যতটুকু বুঝতো, আমি তাদের তুলনায় 4 গুণ বেশি বোধ শক্তি সম্পন্ন ছিলাম। তার উপর ভয়ঙ্কর ছিল আমার রাগ জেদ। বাবা আমার দেখাশোনার জন্য একজন আপুকে রেখেছিলেন। ওনার সাথে সম্পর্ক আমার জন্মের পর থেকে। মাম্মাম বলেছিলেন আমার জন্মের পর উনি অনেক দুর্বল হয়ে পড়েছিলেন, তাই আনিকা আপুকে রাখা হয় আমার জন্য। মাম্মামের পর যদি কারো কোলে মাথা রেখে শান্তি পেতাম, তবে সে ছিল আনিকা আপু। ওনার কোনো সন্তান ছিল না। উনি আমাকে নিজের সন্তানের মতোই আদর করতেন। আমি ওনার বাড়ি যাওয়ার জেদ প্রায় করতাম, কিন্তু উনি নিয়ে যেতেন না, এতে বাবা বকবেন ভেবে। ওনার বাসা আমাদের বাড়ি থেকে বেশ দূর ছিল না, তাই একদিন লুকিয়ে ওনার পিছু নেই। উনি ঘরে ঢুকে গেলে ওনার পিছু আমিও ঢুকি, ওনাকে সারপ্রাইজ দিবে, কিন্তু ঢুকতেই পাশের কক্ষের দিকে আমার দৃষ্টি দেয়। দরজাটা বেশ উন্মুক্ত ছিল, আর সেখানের বিছানায় নগ্ন শরীরে নোংরা মতো মত্ত ছিল 2 নরনারী। আমি তখন এসবের কিছুই জানতাম না, আর না তো বুঝতাম। বিষয়টা আমার কাছে নতুন থাকলেও ভালো কিছু না বুঝতে পারি। চিৎকার করে মাম্মাম বলে, আজ চোখ ফিরিয়ে নেই। তখন তাদের রান্নাঘর থেকে বেরিয়ে আসে আনিকা আপু, আমাকে হাত ধরে টেনে নিয়ে আসে বাইরে অনেক দূরে। আমাকে বলে, আখি মামুনি, তুমি যা দেখেছো তা তেমন কিছু না, ওসব তুমি মনে রেখো না কেমন। আপু তোমাকে অনেক পিঠে বানিয়ে খাওয়াবে, তুমি এ বিষয়ে কাউকে কিছু বলো না দয়া করে। আমি তখন আনিকা আপুর চোখে জল স্পষ্ট দেখতে পাই, আর ওই পুরুষটার চেহারাও আমি স্পষ্ট দেখেছিলাম। ও আপুর স্বামী ছিল, কয়েকবার এসেছিল আমাদের বাড়িতে, তখন দেখেছি। সেদিন আপু আমাকে অনেক বুঝিয়ে বাড়ি নিয়ে আসে। এদিকে আমার চোখের সামনে থেকে দৃশ্যটা সরছিল না। আমি যতটুকু জানতাম, স্বামী স্ত্রী একে অপরের সাথে থাকে, একই ঘরে থাকে। স্ত্রী ব্যতীত অন্য নারীর সাথে থাকা তো অবশ্য ভালো কিছু না। কেমন জানি অশান্তি সৃষ্টি হয় আমার মধ্যে। কাউকে বিষয়টা জানাবো কিনা তাও বুঝে উঠতে পারছিলাম না। পরদিন আমি আপুর শরীরে অনেক লালচে দাগ দেখতে পাই। আপুকে জিজ্ঞেস করলে বলে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, কিন্তু তা মারের দাগ ছিল। আমি বুঝতে পেরেছিলাম বিষয়টা কেমন মাথায় ছড়ে বসেছিল আমার। আপু বিষণ্ণ মনে থাকতো প্রায় সারাদিনে, যা আমাকে আরো অস্থির করে তুলেছিল। আপু আমাকে অনেক মিনতি করে বলেছিল কাউকে কিছু না বলতে। এদিকে রাতের ঘুম আমার হারাম হয়ে গেছিল। ছোট্ট সেই হৃদয়ে তোড়পাড় হতে শুরু হয়েছিল, আর তখনই দেখতে পেতাম আপুর স্বামী ওনার সাথে বাজে ব্যবহার করছে। আপু আমাকে সেখানে যেতে মানা করত। একদিন সে বাজে লোকটা আমাকে সেখানে দেখে বলে ওঠে, এই মালটা তোর থেকেও বেশি জোশ, একবার ছুঁয়ে দেখতে পারলে তো কাজ জমতো, কিন্তু কি করব, বড় লোকের মাল, ছুতে গেলে হাত পড়বে, একে দূর করে রাখিস, নয়তো তুই তো জানিস আমায় ভুল করে হিমালয়ে হাত দিতে পারি। আপু সেদিন আমাকে নিয়ে চলে আসে। কথাগুলো আমার কানে বাজতে থাকে। এগুলো খুব বাজে আর খারাপ কথা ছিল, তা বুঝতে পারি আমি। ভিতরের অস্থিরতা আরও বেড়ে যায় আমার। আবার একদিন লুকিয়ে গিয়ে তাদের জানালা দিয়ে দেখতে পাই অর্ধনগ্ন অবস্থায় আপুর স্বামী সাদাত আর ওই মেয়েটা দাঁড়িয়ে আছে। আপুকে অনেক মারছে আর বলছে, তুই আসার সময় পাস না, মজার টাইমে এসে বিরক্ত করিস। এই বলে আপুকে অনেক মারে। আমি কি করবো ভেবে পাচ্ছিলাম না। আমি ছোটে আটকাতে গেলে আপু তার স্বামীকে ছাড়িয়ে আমাকে নিয়ে বেরিয়ে আসে। তারপর আমাকে বলে, তুমি এখানে এসো না মামুনি, ওটা রাক্ষস, তোমাকে মেরে ফেলবে। তুমি কেন এই রাক্ষসের সাথে থাকো আপু? তুমি আমাদের ওখানে একেবারে চলে আসো। আমি বাবাকে বলে এই শয়তানটাকে শাস্তি দেওয়াবো। না রে মামুনি, তা হয় না। ও ছাড়া আমার যাওয়ার আর কোনো জায়গা নেই, এটাই আমার নিয়তি। কিছুই বুঝতে পারতাম না আমি কি করব কি না। হঠাৎ আবার একদিন স্কুল থেকে এসে দেখি আপু বাড়িতে নেই। আবার ছুটলাম ওনার বাড়ির উদ্দেশ্যে। তখন ওনার জানালার কাছে গিয়ে থমকে গেলাম। ফ্যানের সাথে ঝুলন্ত আপুর লাশ। চোখ দুটো যেন বেরিয়ে আসার উপক্রম ছিল ওনার।
নিচের দুজন বলাবলি করছিল, সাদাতকে তো মেরে দিলে, এবার আমাদের কি হবে? যা হবে দেখা যাবে, একে বাড়ির পিছন ফুতে দিব, কেউ টের পাবে না। এমনিতেই নাকে দম করে রেখেছিল, রাগের মাথায় মেরে ফেলেছি, এবার বাঁচতে তো হবে আমাদের। ওরা আপুর লাশ নামাতে মগ্ন থাকলে আমি চিৎকার করে পাশের বাড়িতে যাই, তারপর আশেপাশের লোকগুলোকে জড়ো করি। সবাই ওদের হাতে নাতে ধরে থানায় দেয়, কিন্তু ওই মেয়ে লিসার বাবা নিজেই ওসি ছিল, যাতে কিনা তাদের ছাড়িয়ে নেয়। যথেষ্ট স্বাক্ষর প্রমাণ থাকলেও সেগুলো এক প্রকার অগ্রাহ্য করা হয়। আমি এই বিষয়ে বাবাকে বললে বাবা বলেন, মারে, আমি যথেষ্ট চেষ্টা করেছি ওদের সাজা হোক, কিন্তু কেসটা কোর্ট অবধি যায়নি, গেলে না হয় কিছুই করা যেত। কিন্তু ওদের বিরুদ্ধে কোনো উপযুক্ত প্রমাণ নেই, কেউ ওদের খুন করতে দেখে নেই, আর আজকাল কেউ এসব খুন খারাপির ধান্দায় পড়তে চায় না। সবাই নিজেদের নিরাপত্তা নিয়ে আগে ভাবে। কিন্তু আমি তো দেখেছি বাবা। তো চোখের দেখায় কি হবে মা? উপযুক্ত প্রমাণ তো নেই। হয়তো সেদিন আপুর জায়গায় আমি হলে আমার বাবা সেই জায়গায় সাদাতকে মেরে ফেলতো, কারো ক্ষমতা হতো না সাদাতকে বাঁচিয়ে নেওয়ার। সাজাও হতো ওর, কারণ আমি বাবার নয়নের মণি। আমার বাবার প্রচুর ক্ষমতা, কিন্তু আপুর কেউ ছিল না। সেদিন বুঝতে পেরেছিলাম এই পৃথিবীতে আমার মতো সবাই সোনার চামচ মুখে নিয়ে আসে না। এই পৃথিবীতে স্বার্থপরদের সংখ্যা অনেক বেশি। আর পুলিশ ব্যবস্থা সম্পর্কেও আমার ভালো ধারণা হয়ে গিয়েছিল সেদিন। বেশি কিছু না হলে এটা বুঝতে পেরেছিলাম, টাকার ক্ষমতায় আজকাল হয়তো সব। সেখানে ক্ষমতার জোরে সাদাত পূর্তি করে বেড়াচ্ছিল, সেখানে আনিকা আপু নির্মম হত্যার শিকার হয়েও ন্যায় পেল না। আমার ঘুম যেন থেকে উদাও হয়েছিল। চোখ বন্ধ করলে আপুর প্রাণহীন উন্মুক্ত চোখগুলো চোখের সামনে ভেসে উঠত। ওগুলোও আমাকে যেন বলতো, মামুনি, দেখলে তো আমার নিয়তি, ন্যায় পেলাম না, এটাই আমার নিয়তি। আমি অসহায়, আমি কখনো ন্যায় পাব না। ভাবনাটা আরও অস্থির করে তোলে আমায়। আপুর আসামি শান্তিতে বেঁচে আছে কথাটাই আমাকে পোড়াচ্ছিল। যে করেই হোক আমি সাদাতকে সাজা দিতে চেয়েছিলাম। আমি স্কুল থেকে আসার পথে একদিন সাদাতকে ওই মেয়ের সাথে মার্কেটে দেখি। আমার গাড়ির ড্রাইভার চাচাকে বলে পিছনে হয় তাদের। একটা বাড়ির সামনে নামতে দেখি দুজনকে। আরেকদিন নিজে সেই জায়গায় গিয়ে তার পাশের বাড়ি থেকে জানতে পারি ওরা দুজন ওখানেই থাকে। মাথায় রক্ত চাপে আমার। প্রায় রাতে স্বপ্নে দেখতাম আপু আমায় বলছে, আমি ভালো নেই মামুনি, ওই সাজা না পেলে আমার আত্মা শান্তি পাবে না। আমার চিন্তা শক্তি যেন তখন লোপ পেয়েছিল। নিজের মনের শান্তি বলতেই মাথায় আসতো সাদাতের মৃত্যু। সেদিন বাবা, মাম্মাম সবাই আমাদের এক আত্মীয়ের বাড়ি থাকতে গেছিলেন। আমাকে জোর করলেও আমি যাইনি। দাদু দিদুর সাথে বাড়িতে ছিলাম। রাত তখন 3টে। দিদির পাশে শুয়েছিলাম। আমি খুব কৌশলে নেমে আসি বিছানা থেকে। কিচেন থেকে নেই সব থেকে ধারালো ছুরি। বাড়িতে CCTV আছে জানতাম, এমনকি সাদাত যেখানে থাকতো সেখানেও আমি চেয়েছি আপু যেমন নিজের খুনের ন্যায় পায়নি, তেমন সাদাতও না পাক। তাই একটা ব্যাগে আমার হুডি আর হাত মোজা নিয়ে নিই। আমি বরাবরই সাসপেন্স, থ্রিলার এসব মুভি দেখতাম, তাই আমার খেলার বিষয় হিসেবে অমন্দ অনেক জিনিসে থাকতো বেশিরভাগ। তাই সেদিন আমার জন্য সহজ হয়েছিল সব। আমি স্বাভাবিকভাবে নিজের কক্ষের বারান্দায় পাশে রাখা সিঁড়ি দিয়ে নিচে নামি। তারপর দেয়ালের পাশের বড় পেয়ারা গাছ দিয়ে দেয়ালের উপর ছড়ে লাফ দিয়ে দেয়ালের উপর পাশে যাই। দেয়ালের উপরে গিয়ে হুডিয়ার মাস্ক নিজেকে ডেকে নিই। বাবা আমাকে ওই বয়সেই অনেক ধরনের ট্রেনিং দিয়ে রেখেছিল। তাছাড়া আমি সেরা দৌড় প্রতিযোগিতা ছিলাম। তখন পায়ে হেঁটে প্রায় 1 ঘন্টার রাস্তা 25 মিনিটে দৌড়ে শেষ করে দেই আমি। সাদাতকে কক্ষের বেলকনির দিকটা খোলা থাকায় সেখান দিয়ে অনেক কষ্ট করে স্বরূপ কক্ষে প্রবেশ করে যায়। দুজন তখন উন্মুক্ত শৈলে শুয়েছিল উপরে, শুধু একটা চাদর রেখে। আমি তাদের পাশে এগিয়ে যাই, আর তারা কিছুই বুঝে ওঠার আগেই নিশার গলায় ছুরি রেখে সাদাতের গলায় শেষ করি। আমার হাতের
টানটা এত জোর ছিল যে তারা চিৎকার করার আগে প্রাণ বেরিয়ে গেছিল। ওদের উন্মুক্ত প্রাণহীন চোখে দেখে পেয়েছিলাম সেদিন মনের শান্তি। ওদের রক্ত আমায় ছড়ার রক্ত নামিয়েছিল। মনের বোঝা নেমে গিয়েছিল সেদিন। বুক ভরে নিঃশ্বাস নিয়েছিলাম। চলে আসতে নেব, কিন্তু মন চাইছিল না। যে আইন ব্যবস্থা আপুকে ন্যায় দিতে পারেনি, তাদের চ্যালেঞ্জ করতে মন চাইল। বাবা আমায় প্রায় প্রমত্তঙ্গনা বলে ডাকত। আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, প্রমত্তঙ্গনা মানে কি বাবা? এর মানে হলো পাগল মেয়ে, নারী। তুই যে সারাদিন পাগলামি করিস তাই আদর করে ডাকি। বাবা আদর করে ডাকলেও এই নামের সত্তা আমার মধ্যে জীবিত ছিল সেদিন আমি জানতে পারি। তাই নিজের পরিচয় স্বরূপ সেখানে লিখে আসি, প্রমত্তঙ্গনা। ক্ষমতার জোরে অন্যায়কারীদের বেঁচে বেড়ানো মানায় না। অতঃপর যেভাবে গিয়েছিলাম সেভাবেই চলে আসি। সেদিনকের পর শান্তিতে ঘুম হয় আমার। আপুকে আর স্বপ্নে দেখিনি। পুলিশ এসে ওদের নগ্ন লাশের পাশে এসব লেখা দেখে হতভম্ব হয়। সিসিটিভি ফুটেজ থেকে ওরা হুডিওয়ালা মাস্ক পরা কেউ একজন ছাড়া আর কোনো রহস্যের সন্ধান পায় না। তারপর ভালো যাচ্ছিল দিন, স্বাভাবিক চলছিলাম আমি। হঠাৎ আমারই ক্লাসমেটের বস্ত্রহীন লাশ পাওয়া যায় একটা খালের পাশে। ওকে ধর্ষণের অপরাধে 4 জনকে গ্রেপ্তার করা হয়ে গেলে তারাও ছাড়া পেয়ে যায় টাকার জোরে। ততদিনে এসব দর্শন বিষয়ে অনেক কিছুই বুঝতে পারতাম। ও অনেক মেধাবী আর ভালো মেয়ে ছিল। ওর বাবা সাধারণ স্কুল শিক্ষক হলেও মেয়েকে ভালো স্কুলে পড়াচ্ছিলেন। তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল ওনার। এক মেয়েই ছিল অনেক আদরের, যার মৃত্যু থেকেও বেশি কষ্টদান করেছিল ওনাকে তার খুনিদের সাজার ব্যবস্থা করতে না পারায়। মেয়ের এমন মৃত্যু মেনে নিতে না পেরে উনি আত্মহত্যা করেন, কিন্তু খুনিরা উন্মুক্ত ফুর্তিতে ঘুরছিল। তাদের অল্পক্ষণের তৃপ্তির জন্য নষ্ট হলো 2টি তাজা প্রাণ। এরপর থেকে আমার ভিতরে সে অশান্তি আবার জেগে যায়। বুঝতে পারি মনের শান্তি কিসে। লেগে পড়ি আবার সে অভিযানে। খুব বিচক্ষণতা নিয়ে সব কিছু প্ল্যান করি। 60 জনের সবার খোঁজ নেই, ঠিকানা বের করি। তারপর এক একজন করে সুযোগ বুঝে সবাইকে মেরে ফেলি। আর আমি হয়ে উঠি এক সফল খুনি। আমার সকল যোগ্যতা আমি ওই অপরাধীদের তাদের আসল প্রাপ্তি পাওয়াতে লাগিয়ে দিই। তারপর থেকে যখনই এমন কিছু শুনতাম তখনই মনের শান্তির খোঁজে তাদের শেষ করে দিতাম, যারা পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে। মানুষ হয়েও রাক্ষসীর রূপ নেয়। এখন হয়তো ভাবছিস তোকে আর আদৃশকে কেন মারিনি? আরে তোদের এত সহজে কেমনে মারতাম? যে প্রমত্তঙ্গনা অন্যদের জন্য ন্যায় করছিল সে নিজেও অন্যায়ের শিকার হলো। তাই তোদের সহজ মৃত্যু আমার কাছে অনেক ছোট মনে হচ্ছিল। আমি তোদের শাস্তি সম্পর্কে সে রাতেই ভেবে নিয়েছিলাম, যে রাতে তোরা প্রথম মধুরক্ষণ উদযাপন করছিলি। আমি সেদিন ঘর থেকে বেরিয়ে আসি। সেদিন ঘরে হিডেন ক্যামেরা লাগিয়ে আসি, যাতে তোদের উপর নজর থাকে আমার সব সময়। তোর জন্য স্পেশাল ভাইরাস ক্রিয়েট করি আমি। বাবা চেয়েছিলেন আমি সায়েন্টিস্ট হই, কিন্তু আমি ডাক্তার হতে চেয়েছিলাম। তাই বাবা নিজের পছন্দ অনুযায়ী আমাকে বিজ্ঞান সম্পর্কে অনেক কিছুই আয়ত্ত করান। সায়েন্টিস্ট না হলে আমি অনেক কিছুই জানি সে বিষয়ে। তোর শরীরে ভাইরাস আমিই দিয়েছি। আজদিস তোর রূপে পাগল হয়েছিল, তোর ভদ্রতার ন্যাকামতে পাগল হয়েছিল। তাই ওর সামনে তোকে নোংরা আর বিচ্ছিরি প্রমাণ করলাম। এমনকি নকল প্রেগনেন্সি রিপোর্টও আমিই দিয়েছি, যার ফলস্বরূপ তোদের সুখের সংসার ভেঙে গেল। এখন বল কেমন লাগলো খেলা রিদিকা? আমি তোকে ছাড়বো না আখি। আমি পুলিশকে, আদৃশকে, সবাইকে বলে দিব তুই সব কিছু করেছিস। বলার অবস্থায় থাকলে তো রিদু পাখি জানতে চাইবি না এই ইনজেকশনটা কিসের ছিল? আর মাত্র 5-10 সেকেন্ডের মধ্যেই তুই কথা বলার সক্ষমতা হারাবি। এমনকি হাত পায়েরও নড়াচড়া তেমন করতে পারবি না। শরীরের জোর থাকলেও হাঁটা চলার এক প্রকার অক্ষম হবি তুই। দেখ তোর কপাল কত ভালো। আজকে তোকে ওষুধটা দিবে ভেবেছিলাম এখান থেকে গিয়ে, কিন্তু ভুলবশত ওষুধটা এই ব্যাগেই রয়ে গেল। কিন্তু যেমনটাই হোক কাজে আসলো। ইন্সপেক্টর জিশান এখনই এসে যাবেন। অনেক দিন ধরে আমাকে খুঁজছিল, বেচারা যাক। আমার দোষ নিজের ঘাড়ে নিলে তুই। নিজে স্বীকার করলেই তুই প্রমত্তঙ্গনা, যার স্বীকারোক্তির স্বরূপ
সোজা গেল জিসানের কাছে। এখনই এসে তোকে নিয়ে যাবে, বাকি আমি আরও একটু মশলা লাগাবো। আর তোর এমন অবস্থা যে আসল প্রমত্তঙ্গনা সম্পর্কে হকি কিছুই বলতে পারবি না। হৃদিকে বা রাখির দিকে রাগে তেড়ে আসতে নিলেও পারল না, এমনকি কিছু বলতেও পারল না। কি গালি দিবি আমায়? মারবি? চল তোর ইচ্ছে পূরণ করে। জিসান এসেই গেছে, আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে। আয়, তোকে তোর স্টাইলে ধরা খাওয়াই। কথাটা বলেই আখি সেখানে পড়ে টেনে নিজের ওপর হৃদিকাকে নিয়ে আসে। গলায় হৃদিকার হাত চেপে এমনভাবে দেখা যাচ্ছে যেন হৃদিকেই ধরে আছে, ওকে মারতে চাইছে। এদিকে হৃদিকা কিছুই করতে পারছে না, শুধু মাথা নাড়িয়ে মানা করছে আখিকে। আখি চিৎকার করছে, হৃদিকা ছাড় আমায়, আমি তোর কি ক্ষতি করেছি? মারিস না আমায়, ছাড়, কেউ বাঁচাও। তখনই জিসান সেখানে এসে উক্ত দৃশ্য দেখে গুলি চালায় হৃদিকার পিঠে। হৃদিকার সাথে সাথে পড়ে গিয়ে কাতরাতে শুরু করে। জিসান টেনে তুলে আখিকে। আপনি ঠিক আছেন ডাক্তার আখি? কি হয়েছিল এখানে? আমি আর ডাক্তার আদ্রিত এখানে একান্তে কিছু সময় পার করতে এসেছিলাম। তখন হঠাৎ আদ্রিস এসে আদ্রিতকে অজ্ঞান করে আমাকে নিয়ে যেতে চায়। তারপর হৃদিকে এসে তাকে পিছন থেকে আঘাত করে। আর সব কিছু আমি জানতে চাইলে আমাকে সব বলে, তারপর আমাকে মারতে চায়। কনস্টেবল, হৃদিকাকে নিয়ে চলো, ওকে আমাদের জীবিত চাই। আর ডাক্তার আদ্রিত আর আদ্রিসকে উঠিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। আদ্রিসকে নিয়ে যান, ডাক্তার আদ্রিতকে আমি দেখছি। হৃদিকাকে উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। হৃদিকা অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে আখির দিকে। আখি সবার অগোচরে তার দিকে তাকিয়ে তাকে উস্কানিমূলক হাসি দিল। আখি আদ্রিতের জ্ঞান ফিরালে আদ্রিত হকচকিয়ে উঠে আখিকে জিজ্ঞেস করে, আখি তুমি ঠিক আছো তো? আদ্রিস তোমাকে কিছু করেনি তো? আরে না, আমি ঠিক আছি, উঠুন আপনি। আখি আদ্রিতকে হয়ে যাওয়া সবকিছু ভুলে যায়, শুধু নিজের দিক পড়ে। অতঃপর আদ্রিতকে নিয়ে বাড়ি চলে যায়। হাসপাতালের বিছানায় পড়ে আছে হৃদিকা। গুলির ক্ষত এখনো সারেনি, সুস্থ হলে পুলিশ জেলে নিয়ে যাবে। এদিকে না তো কিছু বলতে পারছে আর না তো হাত পা ভালো করে নাড়াতে। জিসান বেশ কয়েকবার তাকে অনেক কিছুই জিজ্ঞেস করে, কিন্তু বলতে চাইলেও বলতে পারে না হৃদিকা। এমনকি লিখতে চাইলেও তাও পারে না। ডাক্তার বলেছেন ওর শরীরে কর্মক্ষমতা নেই বললেই চলে। ও কখনো আর কথা বলতে পারবে না, আর না তো ভালো করে চলতে পারবে। হাত পা অক্ষম হয়ে গেছে তার। ও বেঁচে থাকবে এটাই অনেক, তাছাড়া আর কিছু করতে পারবে না। এখন ওর বাঁচা মরা সব কিছুতে পরনির্ভরশীল হয়ে থাকতে হবে তাকে। ইন্সপেক্টর জিসান পড়লেন বড্ড দুশ্চিন্তায়। স্যার কি ভাবছেন? আমরা নকল প্রমত্তঙ্গনাকে তো প্রায় পেয়ে গেলাম, কিন্তু আসল জনের কাছে কিভাবে পৌঁছাবো? আপনি তো বললেন নকল জন অবধি পৌঁছালে আসল জনকে পাওয়া যেতে পারে। না সুমন, আমার মনে হয় না এই আসল জনকে আর পাওয়া যাবে। কেন স্যার? কারণ প্রমত্তঙ্গনা যেই হোক না কেন খুব চালাক। আমি কেন, আমার থেকেও সাকসেসফুল অনেক ইন্সপেক্টরও বৃথায় গেছেন প্রমত্তঙ্গনার পিছন পড়ে। তবে একদিক থেকে আমার তাকে সমর্থন করতে ইচ্ছে করে। এমন অনেক কেস আসে যা আমরা চাইলেও সমাধান করি না। অনেকেই ক্ষমতার বলে উচ্চ স্তর থেকে অর্ডার আনিয়ে ছাড়া পায় আমাদের হাত থেকে। পুলিশ হয়েও আমরা কিছু দুর্নীতিবাজ আর ক্ষমতা সম্পন্ন লোকের হাতে দুলা হয়ে থেকে যায়। এমন জায়গায় বেআইনিভাবে হলেও একজন তো ওইসব অপরাধীদের সাজা দিতে মরিয়া হয়ে আছে। তাই আমি তাকে সমর্থন করি। আসল প্রমত্তঙ্গনা যেই হোক না কেন সমাজের বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের দূর করছে। আর আমি চাই ভাগিনী রূপে সে এক ন্যায়ের প্রতীক ও অপরাধীদের জন্য অভিশাপ হয়ে সমাজের প্রতিটি মানুষের মনে বেঁচে থাকুক। তাই আমিও কেসটা ছেড়ে দিব। নকলজনকে ধরতে পেরেছি, এটাই আমার অনেক বড় পাওয়া। তবে আসল জনকে খুঁজে পাওয়া দূরও
না সম্ভব ব্যাপার আমার জন্য। বাকিটা উপরের স্তর যেভাবে পারেন তার খোঁজ নেবেন। আমার মনে হয় না কেউ সফল হবেন বলে, আর চাইও না কেউ সফল হোক। ক্ষমতাঙ্গনা অনেক ভালো মনের কেউ একজন, আর যথেষ্ট ক্ষমতা সম্পন্ন, কারণ ও শুধু অপরাধীদের মৃত্যুদান করে না, বরং অসহায়দের সহায় হয়। ইন্সপেক্টর ইশতিয়াককে মেরে ফেললেও তার স্ত্রীকে সেই জব পাইয়ে দিয়েছে। মনে আছে, ইশতিয়াকের স্ত্রী আমাদের বলেছিলেন উনি যেখানে জব পেয়েছিলেন সেখানের প্রতিষ্ঠান তাকে নিজে থেকে জব অফার করেছিলেন। সেখানে গিয়ে এ বিষয়ে জানতে চাইলে ওনারা আলাদা কিছুই জানালেন না, শুধু এটুকুই বললেন সেখানে বসের সাথে ইন্সপেক্টর ইশতিয়াকের খুব ভালো সম্পর্ক ছিল, তাই তার মৃত্যুর পর তার স্ত্রীকে তারা জব অফার করে। কিন্তু আমার এই কথার একটু সত্য বলে মনে হয়নি। আমার যতটুকু মনে হয় প্রমত্তঙ্গনাই তাকে জব পাইয়ে দিয়েছিল, হয়তো যে কোনোভাবে। তবে যেভাবেই হোক প্রমত্তঙ্গনা যাই করছে ভালোই করছে। এমন একজন প্রমত্তঙ্গনা বাংলাদেশের ঘরে ঘরে থাকলে দেশটার রূপ পাল্টে যেত। রাগ না করলে একটা কথা বলবো স্যার। বলো। আপনি প্রমত্তঙ্গনার প্রেমে পড়লেন নাকি? বউ বাচ্চা আছে, তাই তা ভাবতেও পারবো না, নয়তো কোনো একদিন আমারও লাশ পাওয়া যাবে আর পাশে লেখা থাকবে স্ত্রী সন্তানকে ধোঁকাকারীর বেঁচে থাকার কোনো অধিকার নেই। প্রমত্তঙ্গনা। অতঃপর জিসান সহিত সবাই হেসে উঠল। দেখতে দেখতে আখি আদ্রিতের বিয়ের দিন চলে আসলো। রাত প্রায় 11:30। ছোট্ট এক নদীর জলে ভাসছে এক সাজানো নৌকা। আদ্রিতেও শুয়ে আছে, তাতে তার বুকে মাথা রেখে শুয়েছে আখি। আখির মেহেদিতে রাঙানো হাতে হাত নিয়ে মুগ্ধ হয়ে দেখে যাচ্ছে আদ্রিত। আজকে সাত জ্যোৎস্নায় ভরিয়ে দিয়েছে ধরণী। সেই জ্যোৎস্নার আলোতে প্রেমে বিভোর হয়েছে দুটি মন। পাগল হলেন আপনি? রাত পোহালেই তো আমাদের বিয়ের ক্ষণ শুরু। মধ্যরাতে এভাবে নদীর ভ্রমণ করার শখ জাগলো কেন হঠাৎ? কারণ আজকের এই রাত প্রেমিক প্রেমিকা হিসাবে আমাদের শেষ রাত। কাল থেকে আমরা স্বামী স্ত্রী হয়ে যাব, মিশে যাব একে অপরের অস্তিত্বে। তুমি আমি মিলে জন্ম নিবে আমাদের এক নতুন অস্তিত্ব। তাই বিয়ের আগের এই সুন্দর ক্ষণটাও উপভোগ করতে চাই আমি তোমার সাথে। একটা কথার জবাব দিবেন? আজকাল তো যে কেউ জীবন থেকে কারো চলে যাওয়ার পরপরই অন্যকে নিয়ে আসছে। সেখানে আমার ফিরে আসার কোনো আশা না থাকা সত্ত্বেও আপনি আমারই পথ চেয়ে রইলেন। তুমি আছো তো এই জীবনে সুখ আছে আখি। তুমি ছাড়া যে আমি জীবন্ত লাশ, প্রাণহীন কেউ জীবনের রং কি করে ভরবে? আপনি আমাকে এত ভালোবাসেন কেন? আমি কি খুব জরুরি আপনার জীবনে? বাঁধনহারা মনটা আমার শাসন বারণ মানে না। তোমার প্রেমে পাগল পরাণ আর কিছু তো জানে না। চোখের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি, কত আপন তুমি জানা নাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। আপনি সত্যিই একটা পাগল। তোমার পাগল। আচ্ছা ডাক্তার সাহেব, কখনো কি আমার খুব বড় কোনো সত্য আপনার সামনে আসে? আমি যদি আপনার কাছ থেকে বড় কিছু লুকিয়ে যাই, আপনি কি আমায় ভুল বুঝবেন? ছেড়ে চলে যাবেন আমায়? আদ্রিত এবার উঠে বসে আখিকে বুকের সাথে জড়িয়ে নিল শক্ত করে। যে বিষয় তুমি আমার থেকে লুকাবে, নিশ্চিত কোনো কারণ থাকবে। আর আমি তোমার লুকানো সত্য কখনো জানতে যাব না। আমি যতটুকুই জানবো যতটুকু তুমি আমায় বলবে, আর কিছু মন দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব। আর যদিও বড় কোনো সত্য কখনো সামনে আসে যা আমাকে তোমার থেকে দূর করবে, তাকে আমি মিথ্যে বলে অদেখা করে দিব, কারণ আমার শুধু তোমাকে চাই। আই লাভ ইউ ডাক্তার সাহেব, আই লাভ ইউ মোর আমার ডাক্তার সাহেবা। জানো, আজকে তোমাকে কেমন জানে আলাদা লাগছে। তুমি তো এমনিতেই মোহনীয়।
কিন্তু আজকের মোহনীয় ভাবটা বেশি। আর এমনটা কেন লাগছে জানতে পারি? কারণ তুমি মিস থেকে আমার মিসেস হতে চলেছ। দিনটা শুরু হয়ে গেছে। আদৃত আখিকে তার হাতের ঘড়িতে দেখালো, তখন রাত 12টা বাজে। আখি তা দেখে হেসে আবারও আদৃতকে জড়িয়ে ধরল। আচ্ছা ডাক্তার আদৃত, আমি যে মা হতে পারবো না তাতেও কি আপনার কোনো অসুবিধা নেই? এমন কথা আবারও শুনতে চাই না আমি আখি। আমার শুধু তুমি হলেই চলবে। আর ডাক্তার হয়ে এমন কথা আর যাকেই হোক তোমার মুখে মানায় না। তোমার জায়গায় যদি আমি বাবা হতে অক্ষম হতাম, তখন কি তুমি আমায় বিয়ে করতে না? এসব কথা আর মাথায় আনবে না, বলে দিলাম। ঠিক আছে। আখি আদৃতের বুকে মাথা রেখে রহস্যময় একটা হাসি দিয়ে বলল, আখির বিয়ে তড়িঘড়ি শুরু হয়েছে। বিয়ের লেহেঙ্গাতে আখিকে দেখে চোখ ভরে এলো তার বাবা মায়ের। আখি এগিয়ে গিয়ে তাদের সালাম করলো। এই তো সেদিন নার্স হাতে রেখে বলেছিল, স্যার আপনার একটা ফুটফুটে রাজকন্যা হয়েছে। সেদিন কোলে নিয়ে কত আদর করেছিলাম তা শুধু আমি জানি। আমার সেই পাগলি প্রমত্তঙ্গনা যে আজ কত বড় হয়ে গেছে, বিশ্বাস হচ্ছে না নিজের চোখে। আজ তোর বাবা আর ভাইয়ের জন্য তোর থেকে 3টে বছর দূরে থাকলাম, অবশেষে তোকে পাশে পেলাম। তো অন্যরা নিজেদের ঘরে নিয়ে যাওয়ার জেদ করছে তোকে, ইচ্ছে করছে তোকে বুকে লুকিয়ে নেই। বাবা মাম্মাম, তোমরা এমনটা করলে আমি কিন্তু যাব না। পরে ডাক্তার আদৃত আবার সুইসাইড করতে নিলে ড্রাইভার কিন্তু তোমাদের। এমনিই কাঁদিয়ে আমার এত টাকার মেকআপ নষ্ট করছো। আখির কথায় সবাই হেসে ফেলে। আহিলোর কান মুড়ো দিয়ে বলল, ওই বাটফার, ওয়াটারপ্রুফ মেকআপ করিয়ে ডং করছিস? বাবা মনে আছে তোমার? ডাক্তার যখন ওকে এনে তোমার কোলে দিয়েছিল তখন ও সাথে সাথে হিসু করে দিয়েছিল। ভাইয়া আমি তোকে ছাড়বো না। মাম্মাম বাঁচাও আমায়। নিজের বিয়ের দিনও শেওলা গাছের পেতনি পড়ে গেছে আমার পিছন, বাঁচাও আমায়। দাঁড়া, এখনই তোর গাড় মটকাবো। ওরে থাম তোরা, এই পাগল মেয়েটা আমার কখনো শুধরাবে না। হাসতে হাসতে বললেন আখির মাম্মাম। সবাই হাসতে লাগলো। বিয়েটা একটা কনভেনশন হলে রাখা হয়েছে। বরের সাজে আদৃতকে দেখে তার বাবা মায়ের মন জুড়িয়ে গেল। আদৃত বাবা মাকে সালাম করে নিল। দুজনেই দোয়া করলেন তাকে, জলদি করে চল, আখিমাকে ঘরের লক্ষ্মী করে ঘরে নিয়ে আসি। হয়েছে, আর তোমায় ডং করতে হবে না। যা করেছ, আমার ছেলেটাকে মারতে বসেছিলে আর এখন ডং করা হচ্ছে। অভিনয় করা বন্ধ করো আরিয়ান। আমার আখিমা আমার জন্য আসছে এখানে, তোমার কিছুই হয় না। শায়লা, আমার কথাটা তো শুনো। আদৃত চলে আয় জলদি, আমি দেখি কোনো দিকে কিছু কম পড়েছে কিনা। দেখলি তো তোর মা কিভাবে চলে গেল। ভুল করে গেছি, ক্ষমা করা কি যায় না? চিন্তা করো না বাবা, আমি মায়ের সাথে কথা বলবো। হ্যাঁ বাবা, চলো আমিও কথা বলবো মায়ের সাথে। সিয়াম, তুমি মিহিরকে নিয়ে আসো, আমি নিশিকে নিয়ে যাই। আদৃত বরের গাড়িতে উঠবে, তখনই কোথাও হাতে ছুটে এলো রিঙ্কি। আদৃতকে জড়িয়ে ধরতে যাবে, তার আগে আদৃত সরে দাঁড়ালো। শায়লা বেগম তার দিকে এগিয়ে যেতে নিলে ওনাকে আটকালো আদৃত। মা, আমি দেখছি। কি ব্যাপার, এখানে কি করছো তুমি রিঙ্কি? তুমি প্লিজ আখিকে বিয়ে করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি আদৃত। দেখো রিঙ্কি, আমি তোমার ভালোবাসার সম্মান করি, কিন্তু আমি তার প্রতিদান দিতে পারবো না। আমি আখিকে খুব ভালোবাসি। তুমি আমার কাছে যে ভালোবাসা চাও তা তোমাকে তো
কি কাউকেই দেওয়া আমার পক্ষে সম্ভব না। আমার ভালোবাসায় শুধু আখির রাজত্ব। আশা করি বুঝবে তুমি যথেষ্ট ম্যাচিউর, এছাড়াও অ্যাডাল্ট। আমার থেকেও ভালো কেউ পেয়ে যাবে তুমি। দোয়া করি আল্লাহর কাছে। চলি। আদ্রিত গাড়িতে উঠে চলে গেল। রিঙ্কি ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল তার যাওয়ার পানে। আখি কনভেনশন হলের সামনে নামবে, তখনই তার সামনের প্রকট হলো আদ্রিস। কাকুতি ভরা স্বরে বলল, আখি, শেষবারের জন্য ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও আমায়। চলে আসো আমার জীবনে। আমি আমার বাঘের সাজা পেয়ে গেছি, কিন্তু আর সইতে পারবো না তোমার দূরত্ব। আমি পাগল হয়ে যাব আখি তোমাকে ছাড়া। আর সাজা দিও না আমায়। সেই ভুল আর আমি করব না আবার। ফিরে আসো আমার জীবনে। আজ আখি একদম শান্ত গলায় জবাব দিল, জানো আদ্রিস, যে যা করবে প্রতিদান স্বরূপ তাই পায়। আজ তুমি আমার কাছে নিজের জীবনে দ্বিতীয় সুযোগ চেয়ে নিচ্ছ ভালোবাসার ভিক্ষে। কিন্তু তুমি তো আমাকে সেই সুযোগটাই দাওনি একবার। সোজাই জীবনে নিয়ে আসলে কাউকে, অনায়াসে জীবনে নতুন রং ভরে নিলে। আমাকে সোফায় বসিয়ে রেখে অন্যের সাথে রাত কাটানোর সুবিধায় কক্ষের দরজা বন্ধ করলে আমার চোখের সামনে রঙিন রাত পার করলে অন্যের দেওয়া ভালোবাসার চিহ্নশৈলী নিয়ে আমার সামনে এলে। কখনো কি ভেবেছ সেই মুহূর্তে তোমার শৈলীর হৃদিকার ভালোবাসা দেওয়া দাগগুলো কতটা ফিরাদান করেছিল আমার মনে? আজ যখন আমি অন্যের হতে যাচ্ছি, তবে তা বড্ড ফিরেশান করছে তোমায়। ভেবেছ কখনো আমি কিভাবে তোমাকে অন্যের সাথে মেনে নিয়েছি? তবুও তোমাকে ক্ষমা করে দেওয়ার কথা ভাবা যেত, কিন্তু এখন তার কোনো সুযোগই নেই। তুমি আমার জীবন থেকে আমার ভালোবাসা কেড়ে নিয়েছ। যে ভালোবাসার সহিত আমি তোমার সাথে ছিলাম, তা ছিল শুধু এক মিথ্যে। ডাক্তার আদ্রিতের ভালোবাসার অংশ মিথ্যে দিয়ে ডেকে তুমি নিজের করে নিয়েছিলে, কিন্তু আজ তা আবারও সত্য মানুষের নিকট পৌঁছে গেল। আমি ডাক্তার আদ্রিতকে ভালোবেসেছিলাম, বাসি আর আজীবন ভালোবাসবো। মাঝখান থেকে তুমি ছিলে শুধুই একটা ভুল মাত্র। আজ আমাদের বিয়ের দিন আদ্রিস, তাই আমিও তোমার উপর হাত তুলতে চাইছি না। যতই হোক তোমার জন্য আমি ওকে হারিয়ে গেলেও তোমার জন্যই আবার ফিরে পেয়েছি। আমাদের জন্য দোয়া করতে না পারলেও দূরে থাকবে আশা করি, কারণ পাশে আসার চেষ্টা করলেও আখিকে পাবে না। ও এখন শুধুই আমার। আদ্রিত ভরট বেশে বেরিয়ে এসে আখির হাত ধরে কথাগুলো আদ্রিসের উদ্দেশ্যে বলে আখিকে নিয়ে চলে যায় ভিতরে। আদ্রিস অসহায়ের মতো দাঁড়িয়ে থাকলো বাহিরে। গল্পটি কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটিতে একটি লাইক দিবেন, একটি কমেন্টস করবেন। গল্পটির অবশিষ্ট পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।